সো প্রিপারেশন চলছে, কনফিডেন্স আসছে। ওকে, চলো একটু দেখে নি, তারপরে সব বিষয়ে আলোচনা করি। অপরাজিতা ওমেন অ্যান্ড চিলড্রেন বিল, অন্যভাবেও লেখাটা এটা পেতে পারো তোমরা, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 1 নাম্বার অপরাজিতা ওমেন অ্যান্ড চিলড্রেন বিল 1 নাম্বার। 2 নাম্বার এটা বিল না, এটা অ্যাক্ট হয়ে গেছে। 2 নাম্বার পক্সো অ্যাক্ট, 3 নাম্বার বিশাখা গাইডলাইন। এই তিনটে তোমার অল টাইম পড়ে রাখতে হবে। ক্লিয়ার? এই তিনটে নিয়ে কিসে আসবে, কিভাবে আসবে, কোথায় তুমি এটাকে কাজে লাগাবে, এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো এমন জটিল ভাবে জড়িয়ে রয়েছে যে তোমাকে সবচেয়ে আগে এবং সবার প্রথমে এই তিনটে তোমাকে পড়ে রাখতে হবে বেস হিসেবে। যেমন তোমার অঙ্ক করার জন্য নামতা শিখে রাখতে হয়, তেমনি। ওকে, চলো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে 10 most important topics you must practice before going or before sitting or appearing the miscellaneous mains. ক্লিয়ার? অর্থাৎ আমরা আজকে 10টা ঠিক তেমন টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট সুনির্বাচিত 10টা তেমন টপিক আজকে আমরা ডিসকাস করব, সাজেশন হিসেবে তোমাদের সামনে আমরা তুলে ধরবো, যা তুমি পরীক্ষার আগে অবশ্যই এটার উপরে লিখে যাবে। ক্লিয়ার? সে আমি লেখাই, তুমি অন্য কোথাও থেকে লেখো, এবং অবশ্যই নিজে লেখো। ওকে, এখন 10টা মানে 10টা না, 10টা মানে বেসিক্যালি 3 10 30টা, অর্থাৎ আমরা 10টা আজকে জিএস মেন্স এর পয়েন্ট ডিসকাস করব। 10টা আমরা ইংলিশ রিপোর্ট এক্সাম্পল হিসেবে নেব, যে এই 10টা টপিকের উপরে আমরা মেন্স এক্সাম দিতে যাওয়ার আগে রিপোর্ট লিখবই, এবং 10টা আমরা বাংলা প্রতিবেদন টপিক দেব, তার উপর প্রতিবেদন লিখে যাব। 30টা তুমি ধরে রাখো, তুমি যদি লিখে যাও তো এর মধ্যে থেকেই তুমি পাবে, এর মধ্যে থেকেই তুমি পাবে, এর অন্যথা হবে না, ব্যতয় নেই। ক্লিয়ার? দিস ইজ এ ক্লিয়ার রোড ম্যাপ ফর মিসলেনিয়াস মেন্স। ওকে, সো অবভিয়াসলি আমরা যেমন তোমাকে শুরুতে বললাম যে 3টে টপিক, কিন্তু এই যে 10টা আমরা টপিক টাচ করব তার মধ্যে এই 3টে আসে না। এই 3টে তোমাকে বেসিক ইনফরমেশন হিসেবে পড়ে লিখে নোট বানিয়ে রাখতে হবে। বাকি আমরা 10টা করে আলোচনা করব, তুমি সেটার উপর অবশ্যই লেখা অভ্যাস করে যাবে। আমি চেষ্টা করব যে কটা পারবো তার মধ্যে লিখে দিতে, যদি তোমরা বলো। ক্লিয়ার? যেমন বললাম তেমন বেস্ট 10 সাজেস্টিভ টপিকস ফর বাংলা প্রতিবেদন। বাংলায় আমাদের যে একটা করে প্রতিবেদন বা রিপোর্ট লিখতে হয়, তার উপরে আমরা বিশ্লেষণ, বিচার, পরীক্ষা নিরীক্ষা করে 10টা যে সেরা টপিক নির্বাচন করেছি, আমি তোমাদের সামনে তা তুলে ধরছি। এখন বাংলায় প্রতিবেদনের প্রশ্ন তুমি দেখবে খুব সোজা সাপটা করে, অর্থাৎ ইংরেজিতে যেরকম 3-4 লাইন একটা এক্সপ্লেনেশন করে, যে ধরা যাক তুমি এখানকার একজন সদস্য, এই কমিটির, এই ক্লাবের, এই গ্রুপের, এই স্কুলের, তোমার এলাকায় এই ঘটনাটা ঘটেছে, তুমি তার হয়ে একটা চিঠি লিখছো বা রিপোর্ট করছো। বাংলায় ওসব না, ওগুলো ইংরেজিতে থাকে। বাংলায় কি থাকে, যে তুমি এইটার উপরে একটা প্রতিবেদন লেখো, সোজা কথা। তো আমি শুধু টপিক গুলো তোমাদের তুলে দিয়েছি, তোমরা প্রশ্ন নিজের মনের মতন তৈরি করবে, কেননা টপিকটা সেম, টপিকটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানা ভাবে রিপোর্টটা লিখতে দেওয়া যায়। আমি আলোচনা করতে করতে বলে দেবো কেমন ভাবে হয়। যেমন ধরো যাক কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টপিক ফর দিস ইয়ার বেঙ্গলি এক্সাম বা মিসলেনিয়াস মেন, সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা। তো তোমাকে এরকম বলা হতে পারে যে কর্মক্ষেত্রে নারীর সুরক্ষার বিষয়ে সুনিশ্চিত করতে সরকার কি কি ব্যবস্থা নিতে পারে তার উপরে একটা প্রতিবেদন লেখো, বা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বা তুমি কি কি ভাবছো কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে কর্মক্ষেত্রে নারীর বা মহিলাদের সুরক্ষা আরো দৃঢ়তর হয়, তার উপরে প্রতিবেদন লেখো। প্রশ্ন এরকম, বিষয়টা সেম, ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে। তো অবভিয়াসলি তোমাকে এইরকম ধরনের কোনো প্রশ্ন ইন্টারঅ্যাক্ট করতে গেলে, যেগুলো একেবারে শুরুতে বলেছিলাম, বিশাখা গাইডলাইন, পক্সো বা অপরাজিতা অ্যাক্ট ইত্যাদির উপরে মেনশন বা ইত্যাদির উপরে তোমাকে আলোকপাত করতে হবে, মেনশন নিতে হবে বিষয়গুলো। এবং এছাড়া
তুমি অ্যাজ ইউজুয়াল রিপোর্ট ঠিক যেভাবে বা প্রতিবেদন যেরকম ফরম্যাটে লেখে সেই ফরম্যাটে তোমার এই বিষয়টাকে উপস্থাপনা করতে হবে। তার সাথে তোমাকে সবসময় মনে রাখবে যে তুমি যাই লেখো তাতে সবসময় জিডিপি বা তার সাথে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কোনো রেজলিউশন এগুলো তুমি জোড়ার চেষ্টা করবে, এইভাবে লেখার অভ্যাস করবে। অপশন বা টপিক টু 2 নম্বর টপিক কি? বাংলা ভাষা ধ্রুপদী মর্যাদা। তো ভেরি রিসেন্ট আমরা একটা বিরাট গর্বের শিক্ষার বা স্বীকৃতি পেলাম যে বাংলা ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার হলো। তো তোমাকে এরকম ব্যাপারে হয়তো লিখতে দিতে পারে এইরকম কোশ্চেন ফেলে বা ফ্রেম করে যে বাংলা ভাষা সাম্প্রতিক যে ধ্রুপদী মর্যাদা পেল এই ব্যাপারে তুমি একটা প্রতিবেদন লেখো নিজস্ব ভাষায়। সোজা খুব এদিক ওদিক করে দিল না। সেক্ষেত্রে তোমাকে ধ্রুপদী ভাষা সেগুলোর কে আছে, সেটার মধ্যে তার কি বৈশিষ্ট্য, বাংলা ভাষা কিভাবে পেলো, বাংলা ভাষার আগে অলরেডি কে আছে তো তুমি লিখলে ইত্যাদি। তার সাথে ধ্রুপদী ভাষা মর্যাদা পেলে তার কি সুবিধে, তাতে বাংলা ভাষা হিসেবে মাতৃভাষা হিসেবে আমরা সেখানটায় কতটা গর্ববোধ করতে পারি, বাংলার যে টোটাল কি বলা যায় যেটাকে আর কি ডায়াসপোরা বলে, ঠিক আছে, সেইটা কতটা ইম্পর্টেন্ট বা সেখানে কতটা ক্রিটিক্যাল রোল রয়েছে, বাংলার যে সফট পাওয়ার সেইটা কতটা আবার রিভাইভ হবে একটা সময়, যে দেখা যাক লখনৌতে বা উড়িষ্যাতে বা শিলংয়ে, হ্যাঁ বিভিন্ন জায়গাতে একটা খুব ভালো ভাইব্রেন্ট বেঙ্গলি কমিউনিটি ছিল। দিল্লিতে সেইটা অনেকাংশে এখন ক্ষয়িষ্ণু বা হ্রাসমান, তো সেইটাকে রিভাইভ করা যেতে পারে। ইন্টারন্যাশনাল লিটারেচারে বাংলার বা বাঙালিদের কতটা গুরুত্ব রয়েছে এগুলো তুমি টাচ একটু করে একটা বাট ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ওয়ার্ড লিমিট। টপিক নাম্বার 3 টপিক কি? দুর্গাপূজা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এগেন একটা গর্বের বিষয় এবং এর উপরে প্রশ্ন আসেনি, কিন্তু এটা আসতে পারে যেহেতু দুর্গাপুজো আমাদের জন্য সবসময় একটা কালচারালি খুব বড় অ্যাটেনশন ড্র করে এবং খুব বিরাট সংখ্যক বাঙালি এর সাথে রিলেট হয় ইররেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ন, ধর্ম যাই হোক না কেন। তো সেক্ষেত্রে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল এই যে কনসেপ্ট গুলোতে আমরা যে হেরিটেজ গুলোর মর্যাদা পাই তার মধ্যে দুর্গাপুজো তোমাকে প্রতিবেদন লিখতে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমার দুর্গাপুজো, ইউনেস্কো, দুর্গাপুজোর সাথে বাঙালির রিলেশন, বাঙালির মনন, তার ভাবনা, বাঙালির শিল্প, বাঙালির সমস্ত মানে সাহিত্যে এবং পপুলার কালচারে দুর্গাপুজোকে কেমন ভাবে কাস্ট করা হয় তোমাকে সব টাচ করে প্রতিবেদনটা করতে হবে এবং তোমার নিজের লেখা প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? নাও কোশ্চেন নাম্বার 4, বিধ্বংসী ঝড় দানার তাণ্ডবে তোমার এলাকা বা স্থানীয় এলাকায় যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসছে বা লন্ডভন্ড হয়ে গেছে বা মানুষ যে ভীষণ সমস্যায় জর্জরিত হয়েছে তার উপরে তুমি একটা প্রতিবেদন লেখো। তো অবভিয়াসলি সেখানটায় তোমাকে একেবারে ডিজাস্টার ম্যানেজমেন্টের কনসেপ্ট গুলোকে নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, তারপরে রিলিফ শেল্টার, মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, উল্টো দিকে বিরোধী দলনেতার যে প্রতিক্রিয়া বা তার যে অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ, হ্যাঁ, কেন্দ্রের প্রতি কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের যে সম্পর্ক, এই বিষয়গুলোকে টাচ করে আমি তোমাদেরকে রিপোর্টিং কেমন ভাবে লিখতে হয় শিখিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে এইটা লিখতে হবে, এর উপরে প্রতিবেদনটা লিখতে হবে। 5, যুব ছাত্র সমাজে মোবাইল গেমের আসক্তি ও পরিণতি। ক্লিয়ার? দেখো, ডাইরেক্ট মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এটা নয়, মোবাইল গেম ভীষণ রকমের একটা বড় ইস্যু প্রেজেন্টলি আমরা ফেস করছি মোবাইল গেমের মধ্যে দিয়ে, এবং যার মধ্যে দিয়ে একটা বলা যায় খুব সাটেল ওয়েতে, খুব সূক্ষ্মভাবে জুয়া খেলার একটা যে আবেশ বা অবস্থা তৈরি হয়েছে, ঠিক আছে। তো নানা রকম গেমস এর মধ্যে দিয়ে সেটাকে তোমাকে মেনশন করতে হবে এখানটা, ঠিক আছে। অর্থাৎ পড়াশুনো নষ্ট, অ্যাটেনশন নষ্ট, একটা একটা কি বলে যে অ্যাডিকশন তৈরি হচ্ছে, একটা জুয়া খেলার মধ্যে ট্র্যাপ তৈরি হচ্ছে, এতে ফিউচার কিরকম ভাবে ডিস্ট্রয় হয়ে যেতে পারে
তোমার ওপিনিয়ন গুলো দেখবে সবসময় নিজস্ব ভাষায় লেখা রয়েছে, অর্থাৎ তোমার ওপিনিয়ন চাইছে ওরা অ্যাজ রিপোর্টার। তুমি তো নিজের ওপিনিয়ন দেবে না নিজের ভাষায়, মানে তুমি নিজে লিখছো, বাট তোমার আইডিয়া গুলো তুমি বিভিন্ন স্টেক হোল্ডারের মাধ্যমে বসাতে হবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমি কয়েকদিন আগে, যেমন একটু আগেই বললাম তোমাদেরকে, রিপোর্ট লেখা স্টাইল, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কোন পার্টে কত নাম্বার, তার কি ডিভিশন বা কি কি ফ্যাক্টর বা উপাদান, আর তার জন্য কোনটায় কেমন নাম্বার থাকে, ঠিক আছে, সেগুলো সব কিন্তু বলেছি। যদি তোমরা কেউ সেই ভিডিওটা না দেখো যে হাউ টু রাইট এ রিপোর্ট, আমি তোমাকে বলবো সব জায়গায় সেটা দেখে নিতে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমি 6 নম্বর পয়েন্টটা পড়ি, তারপর বলি ওটিপি প্রদানের মাধ্যমে অনলাইন ফ্রড, এই বিষয়ে সচেতনতা তৈরি করতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপরে নিজস্ব ভাষায় একটা প্রতিবেদন তৈরি করো, অনধিক 200 শব্দ। ওকে, সো অনলাইন ফ্রডের মাধ্যমে সাধারণ মানুষ কেমন ভাবে লুণ্ঠিত হতে পারে, বিপর্যস্ত হতে পারে, সাধারণ মানুষ কষ্টার্জিত পয়সা কেমন ভাবে মুহূর্তে তার নিঃশেষিত হয়ে যেতে পারে এবং ধোঁকা হয়ে যেতে পারে তার সাথে, এতে ডিজিটাল লিটারেসি কেমন ভাবে ইনভলভ হবে, এতে অ্যাওয়ারনেস কিভাবে স্কুল থেকে, কলেজ থেকে, সরকারের তরফ থেকে, পেপারের মাধ্যমে দেওয়া যেতে পারে, হ্যাঁ, এই সবগুলো, বা এতে স্মার্টফোনের বদলে ডাম্প ফোন ব্যবহার করা যেতে পারে, ইত্যাদি বিষয়গুলো টাচ করে নিয়ে তোমাকে এটা লিখতে হবে। ক্লিয়ার? চলো 7 নাম্বার। 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর প্রকোপে তোমার অঞ্চলের মৃত্যুকে উল্লেখ করে বা ডেঙ্গুর প্রকোপে তোমার অঞ্চলের যে জনজীবনের যে ভারসাম্যহীনতা বা বিপর্যয় এসছে বা আশঙ্কা তৈরি হয়েছে বা একাধিক প্রাণ নাশ ঘটছে, তার উপর ভিত্তি করে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এগেন তার সেই রকম ভাবে তোমাকে একটা রিপোর্ট বা প্রতিবেদন লিখতে দিতে পারে। সো মেন টপিক ইজ ডেঙ্গুর প্রকোপ। তো তোমাকে রিলেট করতে হবে, অ্যাসোসিয়েট করতে হবে যে প্রত্যেকটা স্টেক হোল্ডারের ভূমিকা, ডেঙ্গু কোথা থেকে আসে, জমা জল যেন না জমে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তার সাথে পাকা ড্রেন না করে কাঁচা ড্রেন তৈরি করা, আরবান হিট আইল্যান্ড, প্রত্যেকটা পয়েন্ট তোমাকে জুড়তে হবে, এবার খুব ছোট ছোট করে, যাতে তোমার ওয়ার্ড লিমিট ক্রস না করে। ক্লিয়ার? নাও 8 নাম্বার কোশ্চেন কি? ম্যানগ্রোভ সৃজনের উপকারিতা। ম্যানগ্রোভ সৃজনের উপকারিতা কোশ্চেনটা কোথা থেকে এসছে? ভেরি রিসেন্ট দেখা যাচ্ছে যে কি বলা যায়, কোস্টাল ল্যান্ড গুলো ল্যান্ডস্লাইড ঘটছে এবং নানা জায়গাতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা রেসপেক্টিভ হাইকোর্টস অফ দ্যাট স্টেট ডিক্লেয়ার করছে যে এই অঞ্চলের এই হোটেলগুলো বেআইনিভাবে তৈরি হয়েছে, এগুলোকে বন্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, এই প্রত্যেকটা ঘটনা দেখা যাচ্ছে যে যে রেজলিউশন, যে ওয়ে আউট, তা কিন্তু ম্যানগ্রোভ। ইভেন সুনামির মতন যে ভয়ঙ্কর বলা যায় বিভৎস যে সমুদ্র দানব এসে আছড়ে পড়েছিল উপকূল ভাগে, সেই সব জায়গাগুলো কিন্তু বেঁচে গেছিল যেগুলোতে ম্যানগ্রোভ সৃজন হয়েছিল। তো ম্যানগ্রোভ সৃজনের এই বিশাল বা বেসিক উপকারিতা এবং তার সাথে ওয়াইল্ড লাইফের প্রতি ম্যানগ্রোভের যে কন্ট্রিবিউশন, ওকে, যে ইকোলজি স্টেবিলিটিটা করতে পারে, সেটা তোমাকে মেনশন করতে হবে রিপোর্টে। ক্লিয়ার? নাও সরি 9 নাম্বার সাম্প্রতিক, 9 নাম্বার, ওকে, সাম্প্রতিক প্রতিযোগিতা, ছোট করে লিখেছি প্রতি, হ্যাঁ, সাম্প্রতিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা দুর্নীতি রুখতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার উপরে তুমি নিজস্ব ভাষায় প্রতিবেদন লেখো। সো অবভিয়াসলি তোমার রিসেন্টলি যে নিট বা নেট এক্সাম হলো, তাতে উপরে তোমাকে বেশ করে প্রতিবেদনটা লিখতে হবে। তো সেক্ষেত্রে গলতিটা কোথায়, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা এবং সরকারের ভূমিকা, এবং করাপশন ফ্রি করতে গেলে কিরকম ভাবে বেশি পরিমাণে আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি, লাইক কিউআর স্ক্যানার দিয়ে, যেখানে কোনো নাম মেনশন থাকবে না, বা আমরা এইটাকে
অনেস্টিটাকে আমরা কিভাবে বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকে ইনকালকেট করতে পারি, এই বিষয়গুলোকে পয়েন্ট আউট করে তোমার, এবং অবভিয়াসলি স্ট্রিক্ট অ্যাকশন। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো তোমার কি বলা যায়, যে কোনো যখনই অ্যাক্টের উপরে কোনো কিছু ডিসকাশন করবে, তো এটা ইম্পর্টেন্ট, তোমার এগুলোকে মেনশন করতে হবে। অ্যান্ড লাস্ট ফর দিস বাংলা প্রতিবেদন, আমি ভেরি 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 মাচ কি বলা যায়, আমি এমফেসাইজ করছি, তোমরা অবশ্যই এই টপিকগুলো লেখো, যেমন খুশি লেখো, বাট স্টার্ট রাইটিং। ওকে, তো লিখতে লিখতে তোমার ধারণা ক্লিয়ার হবে, তোমার হাত সরগড় হবে, তোমার প্ল্যান আসবে ক্লিয়ার। সবটা কোনো একটা ইনস্টিটিউশন তোমাকে সবটা দেবে না। তুমি কোটি টাকার ইনস্টিটিউশনে পড়লেও সে তোমাকে কিছু তৈরি করা নোট দেবে, যা কিন্তু তুমি লিখে এসে ওখানে কাজে দেবে না, তোমার যতক্ষণ না নিজের ভাষা তুমি লিখবে। নিজের ভাষাটা কিছু নোট দেখেই তৈরি হবে, এরকম নয় যে আকাশ থেকে ভাষা পড়বে, তার জন্য তোমাকে পড়তে হবে, বাট স্টিল ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট ইউর ওন। ক্লিয়ার। 10 নম্বর কোশ্চেন কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের বহুল দ্রব্যমূল্যের বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি, অর্থাৎ মানুষের যে জিনিসপত্রের দামে হাত দেওয়া যাচ্ছে না, মানুষের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, সবকিছুর এত দাম বেড়ে যাচ্ছে, তো এর ব্যবস্থা নিতে, হ্যাঁ, কি কি ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য নিজস্ব ভাষার প্রতিবেদন লিখতে হবে। তো ইস্যুটা কিন্তু অনেক পুরনো, মানে আমাদের কি বলা যায়, সেই মুঘল যুগ থেকে বা সুলতানি যুগ থেকেই কিন্তু এর উপরে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে, সাকসেসিভ গভর্নমেন্ট এটার উপর চেষ্টা করে থাকে। অর্থাৎ এখানটায় টু সাম এক্সটেন্ট গভর্নমেন্টের পলিসি, একটু মনিটারি পলিসি, একটু ফিসক্যাল পলিসি, একটু ইনফ্লেশন, এই বিষয়গুলোর উপরে তোমার ঢুকে হালকা হালকা টাচ করে করে রিপোর্টটা তৈরি করতে হবে। সো ক্লিয়ার। প্রতিবেদন সম্বন্ধে আমি বাংলায় 10টা প্রতিবেদন তোমাদেরকে সাজেশন দিলাম। আমি বিফোর এক্সাম অনুরোধ করব যে তোমরা প্রতিবেদনগুলোর উপরে প্র্যাকটিস করে যাও, বাংলার প্রতিবেদন এর মধ্যে থেকেই আসবে। ক্লিয়ার। চলো আমরা এবারে ডিসকাস করব দ্যাট পার্টিকুলার 10 টপিকস অন ইংলিশ রিপোর্টিং। সো 10টা আমরা এমন টপিক নির্বাচন করব যার উপরে ইংলিশ রিপোর্টিং আমরা প্র্যাকটিস করে যাব। বাট বিফোর গোয়িং টু দ্যাট 10 টপিকস, আমি এই একটা কথা বলবো যে এরকম না হয় তুমি অন্ধের মতন প্র্যাকটিস করলে, অর্থাৎ একটা বাংলা রিপোর্টিং ইংরেজিতে পড়ে যেতেই পারে, যদিও তার চান্স কম, তার কারণ ইংলিশ রিপোর্টিং গুলো অনেকটা স্ট্রেট, ইজি আর ফ্যাক্ট বেসড হয়। বাংলা রিপোর্টিং সেই তুলনায় একটু ডিফিকাল্ট আর কনসেপ্ট বেসড হয়। ওকে, সো সেক্ষেত্রে বাংলা ইংরেজি একটু সোজা করা হয়, সোজা কথায়, সেক্ষেত্রে ওভারল্যাপ করার চান্স কম, কিন্তু তা বলে ওভারল্যাপ হবে না এরকম কোনো মানে নেই। একটা টপিক যা বাংলায় আলোচনা করলাম সেটা ইংরেজিতে পড়ে যেতেই পারে, যেটা ইংরেজিতে আলোচনা করতে চলেছি সেটা বাংলাতে আসতেই পারে। সেই জন্যে তোমরা কি করবে, যখনই একটা ইংরেজি টপিক লিখছো বা প্র্যাকটিস করছো অ্যাজ রিপোর্ট, তখন তুমি ভেবে নিও যে যদি এটা বাংলায় লিখতে তাহলে এটা কেমন হতো, একবার মনে মনে দেখে নিও জিনিসটা। বা বাংলায় যখন প্র্যাকটিস করছো তখন ভাব যদি তোমাকে এটা ইংরেজিতে লিখতে হতো তাহলে তুমি কেমন করে লিখতে। ওকে, টপিক নাম্বার 1, দিল্লি এনসিআর পলিউশন। ভেরি রিসেন্ট তোমরা জানো যে দিল্লিতে এয়ার কোয়ালিটি এত খারাপ হয়ে গেছিল যে, যেটা প্রতি বছর হয়, যেটার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, যে এবছর দাবি করা হচ্ছিল যে রাজধানীটাকেই শিফট করিয়ে দেওয়া হবে, অন্য কোথাও রাজধানী করা হবে, প্রতিষ্ঠা করা হবে। তো সেক্ষেত্রে দিল্লি এনসিআর এর পলিউশনের পরিপ্রেক্ষিতে ধরা যাক তুমি ওখানকার একটা এনজিও মেম্বার বা একটা স্কুলের একজন সদস্য বা ওই অঞ্চলের একজন অধিবাসী। ওকে, তো তুমি সেক্ষেত্রে ওই কি ভাবে তুমি এই পলিউশনটাকে কন্ট্রোল করবে বা গভর্নমেন্ট কেমন ভাবে এটাকে কার্ভ করবে, তার উপরে একটা রিপোর্ট তোমাকে লিখতে দেওয়া হতে পারে। ভেরি রিলেভেন্ট টপিক। ওকে, নাও টপিক নাম্বার 2, হিউম্যান ট্রাফিকিং। পার্টিকুলার কোনো এক জায়গায় তোমাকে একটা সোশ্যাল ওয়ার্কার হিসেবে এস্টাবলিশ করা হলো বা রোল দেয়া হলো, ঠিক আছে, বা একটা স্কুল টিচার হিসেবেও দেওয়া যেতে পারে সেখানকার, বা সেখানকার কোনো একটা কি বলা যায়, কোনো একটা ওমেন এম্পাওয়ারমেন্ট টিমের একজনকে মেম্বার হিসেবে তোমাকে কাস্ট করা হতে পারে,
এবং সেই জায়গাটায় পার্টিকুলার সেই জায়গাটায় ধরা যাক প্রচুর হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, ওকে, মানুষ পাচার হচ্ছে। তো তুমি ইভেন তোমাকে একটা বলা যায় সাধারণ ওই অঞ্চলের সাধারণ মানুষ যে যাকে একটা রিপোর্ট লিখতে দেওয়া হবে, বা তেমন হতে পারে যে তুমি হয়তো অ্যাডমিনিস্ট্রেশনকে তুমি সাজেস্ট করছো বা অ্যাডমিনিস্ট্রেশনকে কিছু আইডিয়া দিচ্ছ, এটার উপরেও একটা রিপোর্ট লেখানো তোমাকে যেতে পারে বা লেখা দিতে পারে। সেক্ষেত্রে তোমার হিউম্যান ট্রাফিকিং এর উপরে কিছু অ্যাক্ট, হিউম্যান ট্রাফিকিং কোন কোন জায়গায় বেশি হয়ে থাকে, হিউম্যান ট্রাফিকিং মেনলি কোথা থেকে জেনারেট হয়, অর্থাৎ ডেভেলপমেন্ট কম হচ্ছে, ইকোনমিক পার্টিসিপেশন বা অ্যাক্টিভিটি কম হচ্ছে, সোজা কথায় সেখানটায় অনেক বেশি অনাহারের কষ্ট, আনএমপ্লয়মেন্টের ইস্যু রয়েছে, তো সেখানটায় এই জিনিসগুলো বেশি হয়। তো তোমাকে এই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে এবং সমাধান হিসেবে এইগুলোর ওপরেই ফোকাস করে রিপোর্টটা করতে হবে। ক্লিয়ার? নাও 3 নাম্বার পয়েন্ট কি? ড্রাগ অ্যাডিকশন। এটা ভেরি রিসেন্ট অত্যন্ত বেড়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে আমাদের পাঞ্জাব হরিয়ানা রিজিয়নের ছেলেমেয়েদের মধ্যে এবং শহরের ইউনিভার্সিটিতে, যে কোনো মেট্রোপলিটন সিটির ইউনিভার্সিটিগুলো, কলেজে, স্কুলে অবধি ড্রাগ অ্যাডিকশন একটা বড় থ্রেট। সো ড্রাগ অ্যাডিকশন হলে সোসাইটিতে তার কি এফেক্ট হবে, একটা প্রজন্ম কিভাবে নষ্ট হয়ে যেতে পারে। ড্রাগ অ্যাডিকশনের জন্য সেই ক্রিসেন্ট ট্রায়াঙ্গেল আর ড্রাগ ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেলের যে কনসেপ্ট গুলো, সেগুলো তোমাকে এর মধ্যে মেনশন করতে হবে। হ্যাঁ, ড্রাগ কোথা থেকে পাচার হয়, ড্রাগ কার্ভ করার জন্য গভর্নমেন্টের যে এজেন্সি গুলো রয়েছে লাইক নার্কোটিক্স কন্ট্রোল, ওকে, তো সেইগুলোকে তোমাকে মেনশন করে রিপোর্টটা তৈরি করতে হবে। ক্লিয়ার? ওকে। 4 নাম্বার, পুয়ার রোড কন্ডিশন। কিছু টপিক কিন্তু চিরাচরিত টপিক, বিশেষ করে ইংরেজির মতন একটা পরীক্ষায় যেখানটায় খুব গভীরে প্রশ্ন করা হয় না, মিসলেনিয়াসের পরিপ্রেক্ষিতে বলছি আমি, সেক্ষেত্রে কিন্তু কনভেনশনাল টপিক গুলোর উপরে তোমার জোর দেওয়া দরকার। কেননা এই টপিক বারবার এসছে, অনেক জায়গাতে পাওয়া যায়, এগুলো পড়ে রাখা ভালো। ঝটপট পুরো মুখস্থর মতন কেউ কেউ কমন পড়লে লিখে দিয়ে আসে, ভালো মার্কস হয় তাতে। যেমন পুয়ার রোড কন্ডিশন, তোমার ওই অঞ্চলের রাস্তা খুব খারাপ, অধিবাসীরা অনেকদিন ধরে কমপ্লেন করছে, রাস্তায় জল জমছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, তো খুব কমিউনিকেশন ব্যাহত হচ্ছে, বারবার চিঠি করেও কিছু হচ্ছে না। তো সেক্ষেত্রে তুমি এই বিষয়টার উপর রিপোর্ট লিখতে পারো, বা এটা কি ভালোভাবে এটার সমাধান কি আছে সেটার সাজেশন দিয়ে তোমাকে রিপোর্ট লিখতে বলা হতে পারে, সেগুলো তোমাকে মেনশন করতে হবে। ওকে। ও 5 নাম্বার, ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার। ওকে, এটা সাউন্ড পলিউশনের সাথে যুক্ত করেও দিতে পারে, অর্থাৎ যে বাজ বিচারহীন বা অবাধ মাইকিং হচ্ছে, বিশেষ করে উৎসবের সময়টাতে, তাতে যে পরিমাণ ভলিউম তৈরি করা হচ্ছে, যে পরিমাণ সাউন্ড পলিউশন হচ্ছে, তাতে যে হেলথ ইস্যুগুলো আসছে বয়স্কদের, শিশুদের, হসপিটালের পাশে যখন এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে, তো সেগুলোকে তোমার মেনশন করতে হবে। অবভিয়াসলি তোমাকে রুলগুলোকে মেনশন করতে হবে, একাধটা অ্যাক্ট মেনশন করতে হবে, এবং তার উপরে স্ট্রিক্টার অ্যাকশন যাতে অ্যাডমিনিস্ট্রেশন থেকে নেওয়া হয় সেগুলোকে উল্লেখ করতে হবে বা টাচ করতে হবে। ওকে। 6, রেকলেস ড্রাইভিং। একটা বিরাট সংখ্যক মৃত্যু গত 2 বছরে বা 5 বছরের রিপোর্ট যদি দেখো, রোড অ্যাক্সিডেন্টের উপরে হয়েছে। ওকে, হেলমেট না পরা, ট্রাফিক রুল ভায়োলেট করা, এটসেট্রা কারণে। তো সেই রেকলেস ড্রাইভিং কি করে কন্ট্রোল করা যায়, বা রেকলেস ড্রাইভিং জনিত অ্যাক্সিডেন্ট কি করে কন্ট্রোল করা যায়, হ্যাঁ, তার উপরে তোমাকে রিপোর্ট লিখতে দিতে হতে পারে। তুমি ধরা যাক ওখানকার কোনো একটা অধিবাসী হতে পারো, তোমাকে অন্য কোনো রোল দেওয়া যেতে পারে, ঠিক আছে, তুমি অ্যাওয়ারনেস তৈরি করতে পারো, এর উপরে কিভাবে অ্যাওয়ারনেস করা যায় তার উপরেও তোমাকে লিখতে দিতে পারে। ওকে, যে তুমি একটা ভালো ওয়ে আউট দিলে, কমিউনিটি ট্রাভেলিং এর ওয়ে আউট দিলে, আলাদা করে মাঝখানে পাশ দিয়ে সাইক্লিং লেনের ওয়ে আউট দিলে, হ্যাঁ, যাতে করে এইগুলো সমাধান হয়। তো তোমাকে সমস্ত স্টেক হোল্ডার, যেমন ধরা যাক ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
তার সাথে টোল প্লাজা, তার সাথে সিসিটিভি ক্যামেরা, প্রপার চেকিং, প্রপার কি বলা যায় রেগুলেশন অফ অ্যাক্টস ল, এগুলো কিন্তু তোমার এই ক্ষেত্রে উল্লেখ করা দরকার। হ্যাঁ, এবং অবশ্যই ভালো পানিশমেন্ট, এবং তার সাথে সর্বশেষে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস প্রতিটা রিপোর্টিং এর ক্ষেত্রে লিখতে তোমাকে দিতে পারে, আর তোমাকে না লিখতে দিলেও তোমার সেটা উল্লেখ করার দরকার পড়তে পারে। ভেরি কেয়ারফুল অ্যান্ড ভেরি ব্রিফ, হ্যাঁ, বা ভেরি স্পেসিফিক অন দ্যাট থিং, নট ব্রিফ, ভেরি স্পেসিফিক অন দ্যাট ওয়ার্ড অ্যাওয়ারনেস। ক্লিয়ার? নাও টপিক নাম্বার 7, প্লাস্টিক পলিউশন। আমি আবার বলছি যে এই নয় যে এই 10টাই তুমি কেবল পড়ে যাবে, তুমি এর বাইরে পড়ে যেতেই পারো, আরো 5টা, আরো 10টা, বাট এই 10টা তোমাকে পড়তেই হবে, এই 10টা বেসিক, এই 10টা। ক্লিয়ার? সো পয়েন্ট নাম্বার 7, প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক মিনেস কি ভীষণ পরিমাণে আমাদের বায়োলজিক্যাল যে ব্যালেন্স সেটাকে ইমব্যালেন্সে পরিণত করছে, ভীষণ পরিমাণে যে নানাবিধ সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, জল আটকে যাচ্ছে, মশামাছির সৃষ্টি হচ্ছে, তারপরে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, সেখানটায় কখনো সামুদ্রিক প্রাণী তাদের শ্বাসনালীতে বা তাদের পাকস্থলীতে চলে যাচ্ছে, মুখে আটকে যাচ্ছে, তাদের মৃত্যু ঘটছে। এরকম কোনো উদাহরণ দিয়ে তুমি এটাকে স্টার্ট করতে পারো। ওকে, তাছাড়া মাটিতে মিশে যাচ্ছে, মাটির যে ফার্টিলিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কেঁচো জাতীয় প্রাণীর যে যে শ্বসন ব্যবস্থা বা শ্বাসকার্যের ব্যবস্থা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া প্লাস্টিক থেকে সেই বিসফেনলের কনসেপ্টটা তোমাকে দিতে হবে, যে প্লাস্টিক অণু বা প্লাস্টিকের ছোট ছোট কণা আমরা যে ব্যবহার করি সেগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের শরীরের অঙ্কোজিন ক্রিয়েট করছে বা জিনগত সমস্যা তৈরি করছে প্লাস্টিকের ব্যবহার। ওকে, এবং তার সাথে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোকে উল্লেখ করে তোমাকে এর উপর রিপোর্ট লিখতে হবে। এবং এগেন অ্যাওয়ারনেস এবং অ্যাকশন বা ল, তার উপরে কি রয়েছে, স্টেট গভর্নমেন্টের কি, সেন্ট্রাল গভর্নমেন্টের কি। ক্লিয়ার? বুঝতে পারছি? রিপোর্ট কিভাবে লিখবে সেটা আমি আগে শিখিয়ে দিয়েছি, এখন টপিক দিচ্ছি যে এগুলোর উপর তুমি রিপোর্ট লেখা অভ্যাস করো। না, 8 নাম্বার টপিক, রেকারিং ফ্লাড একটা বিরাট ইস্যু। ভারতবর্ষের রেকারিং ফ্লাডের কবলে নর্দার্ন স্টেটগুলো লাইক হিমাচল, উত্তরাখণ্ড, সাউদার্ন স্টেটগুলো লাইক কেরালা, তামিলনাড়ু, ইস্টার্ন স্টেট লাইক ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আসাম কিন্তু প্রতি বছর কোথাও না কোথাও এটা ফেস করছে। সো এটার একটা বড় ধরনের যদি স্ট্রাকচারাল চেঞ্জ না হয় এবং বিহেভিয়ারাল চেঞ্জ যদি না হয়, অর্থাৎ বিহেভিয়ারাল চেঞ্জ মানে যে কনসেপ্ট, হ্যাঁ, জলের পথটাকে আমি যে কোনো দিকে ঘোরাবো না, নদীর যে মেন কোর্স আর কি, ঠিক আছে, বা রিভার কোর্স, সেইটাকে তার মতন প্রবাহিত হতে হবে, যেখানে সেখানে বাঁধ দেওয়া যায় না, বাঁধ দিলে ওয়াটার লগিং হয়ে অন্য সমস্যা তৈরি হয়, তার থেকে জমা জলে যে ম্যালেরিয়াল ডিজিজ তৈরি হয়ে যেতে পারে, তার থেকে ইনফেকশন তৈরি হয়ে যেতে পারে। সো রিকারিং ফ্লাড অ্যালং উইথ লস অফ লাইভস অ্যান্ড প্রপার্টি, তোমাকে এগুলো উল্লেখ করতে হবে। ক্লিয়ার? এবং তার সাথে যদি কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি থাকে কোনো দেশের সাথে, বা প্যাক্ট থাকে, বা ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারভেনশন থাকে, তুমি সেটাকে মেনশন করো রিপোর্টের মধ্যে। ক্লিয়ার? নাও টপিক নাম্বার 9, একটা নতুন টপিক, কিন্তু 3-4টে বললাম পরপর, এগুলো কিন্তু কনভেনশনাল টপিক। 9 নাম্বার টপিক নতুন টপিক, অল্টারনেটিভ এনার্জি সোর্স। অ্যাজ ইন্ডিয়া ইজ নট সাফিসিয়েন্ট অর এফিসিয়েন্ট ইন পেট্রোলিয়াম জেনারেশন। ওকে, সো আমাদেরকে এই হিউজ পপুলেশনকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যে বা ইকোনমিটাকে গ্রো করে নিয়ে যাওয়ার জন্য, জিডিপিটাকে সচল রাখার জন্য আমাদের এনার্জি একটা বিরাট কনসার্ন। সেই কনসার্নটাকে মিট করবার জন্য আমাদের হাতে
কি করা যেতে পারে পেট্রোলিয়াম ইম্পোর্ট ছাড়া। এটা একটা বিরাট গবেষণার বিষয় বা সারাক্ষণ আমাদের এটা নিয়ে ভাবতে হয়। সেক্ষেত্রে আর কি কি সোর্স থাকতে পারে, লাইক লিথিয়াম, লাইক মোনাজাইট, লাইক ইউ মেনশন সোলার পাওয়ার, সবগুলো। অ্যান্ড অবভিয়াসলি সেভিং ডে টাইম। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু তুমি যে শব্দগুলো বলছি না, শব্দগুলো শুধু আমি টাচ করে যাচ্ছি, তোমাকে কিন্তু আমার বলা শব্দগুলো গুগলে সার্চ করতে হবে যে আমি কি বললাম। এই সেভিং ডে টাইম, মোনাজাইট, লিথিয়াম আয়ন, প্রত্যেকটাই কিন্তু এক একটা মাইলস্টোন টপিক বা মাইলস্টোন সাবজেক্ট রিলেটেড টু দিস এনার্জি সেক্টর। তো শুধু কথা শুনে যাওয়া না, যেগুলো বলছি সেগুলো তুমি গুগলে সার্চ করো, দেখো এর থেকে কোনো কি পয়েন্ট পাও কিনা, কোনো ইম্পর্টেন্ট কিছু লিখবার তোমার কোনো নোটের যোগ্য কোনো ভালো বিশেষ তোমার কিছু ওখানটায় মেটেরিয়াল আছে কিনা, তোমার সেগুলো কিন্তু সার্চ করতে হবে। ওকে, অ্যান্ড লাস্ট ফর দিস ইংলিশ রিপোর্টিং ইজ স্কারসিটি অফ ওয়াটার। এগেন, যেমন আমরা একটু আগে ফ্লাড পড়লাম যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে রেকর্ডিং হচ্ছে, ঠিক তেমনি স্কেয়ারসিটি একটা বিরাট সমস্যা হচ্ছে। স্কেয়ারসিটি অফ ওয়াটার, ওয়াটার স্কেয়ারসিটি। ইভেন সিটি, বিগ সিটি, মেগা সিটি লাইক ব্যাঙ্গালোর, জলের ভীষণ ক্রাইসিস হচ্ছে। মুম্বইতে জলের ভীষণ ক্রাইসিস হচ্ছে। ইভেন কলকাতাতে জলের ভীষণ ক্রাইসিস হচ্ছে। তাহলে আমাদের এত নদীমাতৃক দেশ, চারপাশে সমুদ্র রয়েছে, এত মিষ্টি জলের সরবরাহ রয়েছে, স্টিল আমরা ওয়াটার ডেফিসিয়েন্ট কেন হয়ে যাচ্ছি? আমাদের ওয়াটার টেবিল রিচার্জের যে যে সমস্যাগুলো রয়েছে, এগেন আরবান হিট আইল্যান্ড একটা ইম্পর্টেন্ট প্রসঙ্গ, এগেন সলিড পাকা নর্দমা করার যে সমস্যা, সেগুলোকে তোমাকে মেনশন করতে হবে। তোমাকে এর সাথে কোথাও কিছু সমস্যা, মানে কোথাও কোথাও হয়তো অ্যাফরেস্টেশনের ইস্যুটাও, অ্যাফরেস্টেশনের উপযোগিতাও অ্যাড করতে হবে। তোমাকে প্রপার সেভিংস অফ ওয়াটার, এটাকে তোমাকে উল্লেখ করতে হবে যে স্কেয়ারসিটি অফ ওয়াটার, এক জায়গায় জল নষ্ট হয়ে যাচ্ছে, পাইপ খোলা রয়েছে, জল বেরিয়ে যাচ্ছে, আরেকদিকে জল মানুষ খাওয়া পায় না, খাবার জলের, পানীয় জলের অভাব হচ্ছে, এক জায়গায় জল কেবল বরবাদ হচ্ছে। বাট সেটাকে যদি আমি প্রপারলি ম্যানেজ করি, 2-3 বার ব্যবহার করি, স্নান করার পর যে জলটা হলো সেই জলটাকে আমি যদি গাছে জল দিই, বা সেই জলটা যদি আমি গাড়ি ধুই, বা বৃষ্টির যে জলটা হচ্ছে, জল ধরো জল ভরো প্রকল্পের মতন, সেইটা কোনো স্টেট গভর্নমেন্টের স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, আমি যখন গাছে জল দেবো তখন স্প্রিংকলার ব্যবহার করব, ডাইরেক্ট পাইপের বদলে, হোসের বদলে। তো ইউ হ্যাভ টু মেনশন দিস পয়েন্টস ফর প্রিপেয়ারিং দ্য রিপোর্ট। ক্লিয়ার? তোমাদের বোঝাতে পারছি আমি কি বলতে যাচ্ছি? এইগুলো মিলিয়ে তোমাকে রিপোর্টটা বানাতে হবে। রিপোর্ট কি বানাতে হবে, কিভাবে বানাতে হবে সেটা শিখিয়ে দিয়েছি। রিপোর্টটা তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? ঠিক 1 বছর আগে আমি মিসলেনিয়াস মেন্স কিভাবে প্রিপেয়ার করবে তার জন্য একটা সাজেস্টিভ টপিক নিয়ে ভিডিও করেছিলাম। খুব পপুলার ভিডিও ছিল সেটা। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে দেখো, আর যদি তোমরা সেগুলো ধরে পড়াশুনো করে কেউ এখনো অবধি কমপ্লিট করে ফেলো, তো মনে রাখবে মিসলেনিয়াস মেন্স তার জন্য কিন্তু একেবারে সামনে বা দোরগোড়ায় তার সাফল্য, মেন্সের সাফল্য। ওকে, তো সেটা তো রয়েইছে। তার উপরে ভিত্তি করে আজকের যে 10টা টপিক আমরা ডিসকাস করব, প্রত্যেকটা বা করলাম প্রত্যেকটা সেগমেন্টে, অর্থাৎ বাংলা প্রতিবেদন, ইংলিশ রাইটিং বা ইংলিশ রিপোর্টিং, অ্যান্ড নেক্সট ওয়ান নাও জিএস পেপার। ক্লিয়ার? সো জিএস পেপারে কিছু কমন কিছু টপিক আগে থেকেই আমি বারবার বলেছি তোমাদেরকে প্র্যাকটিস করতে। যদি তোমরা করে থাকো ভালো, না করলে এখনই করো। মিনিমাম এই 10টা টপিক তোমাকে করে যেতেই হবে। ভীষণ পসিবিলিটি রয়েছে যে এই 10টা টপিকের মধ্যে থেকে তোমার পরীক্ষায় আসবে। তুমি অন্যান্য টপিক অন্যান্য জায়গা থেকে তোমার যেমন মনে হয় তুমি করো, বাট এই 10টা টপিক তুমি প্র্যাকটিস করেই যাও। সো নোটস লিখতে দিতে পারে, এর উপরে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে দিতে পারে, ভালো মন্দ বিচার বিবেচনা তোমাকে করতে দিতে পারে। এভরিথিং can be asked in the question paper, but if you know the topic in detail, okay, so question যেদিক থেকেই খুশি আসুক তুমি উত্তর দিতে পারবে। টপিক নাম্বার 1, ইন্ডিয়া সুপার পাওয়ার বা ওয়ার্ল্ড পাওয়ার। ওকে, সো ইন্ডিয়া প্রেজেন্টলি যে একটা সুপার পাওয়ার তৈরি হচ্ছে বা ওয়ার্ল্ড পাওয়ার তৈরি হচ্ছে, ইন
various dimension like in military power, in economic stability, okay, তো সব দিক থেকে কিন্তু বা ইন কি বলা যায় সাপ্লাইং আওয়ার ব্রেন, হ্যাঁ, আমরা যে এত ভালো ভালো সব জায়গাতেই আমাদের ইন্ডিয়ান ব্রেনের খুব ডিমান্ড, খুব আমরা দারুণ ইঞ্জিনিয়ার বা মেডিকেল প্রফেশনাল আমরা এই যে প্রোভাইড করি। তো এই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া কিভাবে সুপার পাওয়ার হচ্ছে বা পরিণত হচ্ছে, আজকে বলা যায় আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমির যে টার্গেট বা আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা বা কন্টিনিউয়াস জিডিপি গ্রোথ, এটা কিন্তু একটা খুব বড় টপিক। তোমাকে প্রতিটা অ্যাসপেক্ট টাচ করতে হবে এরকম একটা টপিক লেখার জন্য, যেটা কিন্তু ভেরি ভেরি রিলিভেন্ট। ওকে, ইন্ডিয়া যে একটা একটা কি বলা যায় গ্লোবাল সাউথের একটা ভয়েস রেজ করছে, ইন্ডিয়া যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে একেবারে সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা রোল প্লে করছে, এগুলো কিন্তু এইগুলোকেই মানে এই টপিকটাকেই সিগনিফাই করে। ক্লিয়ার? সো বি প্রিপেয়ার অ্যান্ড এটার উপরে একটু পড়াশুনো করো, গুগলে লেখো, তুমি পয়েন্টস পাবে। ক্লিয়ার? নাও সেকেন্ড হচ্ছে কাউন্টারিং চাইনিজ থ্রেট, ভেরি ইম্পর্টেন্ট। পাকিস্তান এখন ইররিলেভেন্ট হয়ে গেছে টু সাম এক্সটেন্ট, যদিও টেররিজম আমি এটার সাথে অ্যাড করতে চাইবো, টেররিজম বিষয়টা রয়েছে স্টিল। টেররিজম কি, আমরা এটাকে কাউন্টার করব কিভাবে, কিভাবে অ্যান্টি টেররিজম মেজার নেব, আমাদের বিভিন্ন যে গভর্নমেন্ট এজেন্সি গুলো লাইক এগুলোকে কাউন্টার করার জন্য, হ্যাঁ, সেগুলো আমরা উল্লেখ করব। বাট মেন আমি যেটার উপর ফোকাস করতে চাইছি, চায়নার সাথে ইন্ডিয়ার রিলেশন, সোজা কথায় সেটাকে আমরা রিক্যালিব্রেট কিভাবে করব। কেবল এনিমিটি না বা শত্রুতা না, ভেরি রিসেন্ট চায়নার সাথে ইন্ডিয়ার যে অনেকটা আইস মেল্ট হয়ে গেছে রিলেশনশিপের ক্ষেত্রে, যে মুখোমুখি যুযুধান অবস্থা তৈরি হচ্ছিল, সেই স্ট্যান্ড অফটা রিজলভ হয়ে গেছে। আগে এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে আবার রিভাইভ করা হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে, এবং যদি শত্রুতার কথা বলা হয় তাহলে স্ট্রিং অফ পার্লস বা চায়নার যে অ্যাগ্রেসিভ যে পলিসিগুলো, সেগুলোকে উল্লেখ করে কিন্তু আমাদের কোশ্চেনটা লিখতে হবে। অর্থাৎ ইন্ডিয়া চায়নার রিলেশনটা খুব ভালো করে পড়তে হবে, পজিটিভ কি নেগেটিভ কি। চায়না সুপার পাওয়ার হচ্ছে কেবল অর্থনীতি বা ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে নয়, তার সফট পাওয়ার ইন্ডিয়াকে কেমন ভাবে ইন্ডিয়ার বাজারটাকে নষ্ট করে দিচ্ছে। সমস্ত খেলনা, ছোট ছোট ইলেকট্রনিক্স গুডস সব চাইনিজ মার্কেট, চাইনিজ জিনিসে মার্কেট ভরে গেছে। তো সবকিছুই কিন্তু তোমার এর মধ্যে মেনশন থাকবে। ক্লিয়ার? নাও 3 নাম্বার, এআই অ্যান্ড চ্যাট জিপিটি, বুন অর বেন। সোজা কথায় এআই এর অ্যাপ্লিকেশন, চ্যাট জিপিটির অ্যাপ্লিকেশন, এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে কতটা কাজে আসছে, নাকি এটা আদপে একটা বড় রকমের আনএমপ্লয়মেন্ট জেনারেট করবে, ঠিক আছে, এই বিষয়গুলোর উপর তোমাকে লিখতে হতে পারে। তো ভেরি ইম্পর্টেন্ট এই টপিক। ওকে, আমরা নেক্সট কি পড়বো? আমরা পড়বো পারফরমেন্স অফ ইন্ডিয়া ইন অলিম্পিক। এটা বলার আগে একটু এআইটার উপর আরেকবার একটু আলোকপাত করতে চাই। এআই, চ্যাট জিপিটি, এর সাথে কিন্তু ইম্পর্টেন্ট এটাও হয় যে ক্রিপ্টো কারেন্সি। ওকে, ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সির উপরে পড়ে যাবে, লিখে যাবে, নোট বানিয়ে যাবে ডিজিটাল কারেন্সি কি, ডিজিটাল কারেন্সি কেমন ভাবে অপারেট হয়, ডিজিটাল কারেন্সির উপযোগিতা কি, ডিজিটাল কারেন্সির রিলেভেন্স কি। অর্থাৎ বেশ কিছু জায়গায় ডিজিটাল কারেন্সিতে ট্রানজাকশন হচ্ছে, ইন্ডিয়ার এটার মধ্যে ঢোকা উচিত না ঢোকা উচিত নয়, বা একটা
ফোর্স অফ টাইম, ভার্চু বা মেরিট অফ টাইম বলছে ডিজিটাল কারেন্সির উপযোগিতা রয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়া গভর্নমেন্ট সেটার উপরে কি ভাবনা চিন্তা করছে, ইন্ডিয়া গভর্নমেন্টের অ্যাকচুয়াল স্টেপ কি, অর্থাৎ এখন অব্দি কি ব্যবস্থা নিয়েছে, এটা কি লিগালাইজ করেছে নাকি ছেড়ে রেখেছে, লিগালাইজ করে রাখার কারণ কি, যদি লিগালাইজ না করে তাহলে কেন, তার কি পেছনে কারণ রয়েছে, ইন্ডিয়া কি একটা হাইব্রিড মোডে করবে, অর্থাৎ কিছুটা লিগালাইজ রেগুলেটেড ওয়েতে লিগালাইজ করবে, এটসেট্রা তোমাকে কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে লিখতে হবে বা ডিজিটাল কারেন্সিতে লিখতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট ডিজিটাল কারেন্সি, যদিও আমার এই 10টা পয়েন্টের মধ্যে নেক্সট ইট ইজ রিলেভেন্ট ইন কন্টেক্সচুয়াল ইন কেস অফ এআই অ্যান্ড চ্যাটজিপিটি। ক্লিয়ার? নাও আমরা কোথায় আসবো, পারফরমেন্স অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ানস ইন অলিম্পিক। ভেরি রিসেন্ট অলিম্পিক হয়ে গেল, সেই অলিম্পিকে ভারতের পারফরমেন্স কেমন, ভারতের কোথায় ডেভেলপ করার আছে, ভারত 16 গেমসে বেশি পারফর্ম করলো নাকি গ্রুপ গেম বা টিম হিসেবে, ওকে, সেই বিষয়গুলো, ভারতের খেলার জগতে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ কোথায় করবার দরকার রয়েছে, ভারতের যে জায়গাটায় পারফর্ম হতে পারছে না সেটার রিজন কি, ভারত পিছিয়ে আছে কোন বিষয়টায়, ঠিক আছে, সেটা টেকনোলজি, সেটা ট্রেনিং, সেটা কোন জিনিস, সেগুলো তোমাকে মেনশন করতে হবে, করে একটা ওভারঅল রিপ্লাই বা অ্যান্সার বানাতে হবে। ওকে, নাও নেক্সট কি আসছে, G20। আমি বহুবার তোমাদেরকে বলেছি G20 ভেরি ইম্পর্টেন্ট একটা সামিট যেটা হয়ে গেল আমাদের ইন্ডিয়াতে ভেরি রিসেন্ট। সো তার উপরে কিন্তু প্রশ্ন আসবে, প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন না আসাটা অস্বাভাবিক। G20 কি, G20 কেন, G20তে ইন্ডিয়ার রোল কি, ইন্ডিয়ার কাছ থেকে ওয়ার্ল্ডের এক্সপেকটেশন কি, সো মেনি থিংস আর দেয়ার। ঠিক আছে, নাও 6 নাম্বার হকি ওয়ার্ল্ড কাপ। হকি ওয়ার্ল্ড কাপও ভারতের একটা খুব উল্লেখযোগ্য বিষয়, বিশ্বকাপ কেবল জেতার পরিপ্রেক্ষিতে নয়, হকি ওয়ার্ল্ড কাপ হোস্ট করার জন্য একটা যে কোনো মানের ওয়ার্ল্ড কাপ না তুমি যখন হোস্ট করবে তোমার ইম্পর্টেন্স ভেরি ভেরি বিগ। হ্যাঁ, সেক্ষেত্রে তো হকি ওয়ার্ল্ড কাপের পরিপ্রেক্ষিতে ভারতের পার্টিসিপেশন, ভারতের ইনফ্রাস্ট্রাকচার, খেলার জগতে ভারতের অবদান এবং হকির সাথে ভারতের সম্পর্ক, হকি খেলায় ভারতের পারফরমেন্স, সবগুলোই কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, নাও কোশ্চেন 7, বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, যা আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোডকে রিপ্লেস করে। সো বিএনএস কি, বিএনএস ছাড়া আরো যেমন ধরা যাক এভিডেন্স অ্যাক্ট, সেটার কি নতুন ভারতীয় নাম হলো, এটা চেঞ্জ করার দরকার পড়লো কেন, এটা চেঞ্জ করে অ্যাকচুয়ালি কি হলো, এই চেঞ্জগুলোর সুবিধে ছাড়া কি কি অসুবিধে রয়েছে ইত্যাদি তোমাকে পয়েন্ট করে করে নোট করে করে প্রিপেয়ার করে রাখতে হবে। যেগুলো বলছি একেবারেই কোনো মানে নেই যে সেগুলো কেবল মিসলেনিয়াস মেন্সের জন্য, এগুলো সেম যদি ডব্লিউবিসিএস চলে আসে, ক্লার্কশিপে চলে আসে, ইউপিএসসি তে চলে আসে, ইউপিএসসি তে অবশ্য আরো মডার্ন অ্যাডভান্স কোশ্চেন আছে, মানে একদম লেটেস্ট যে ডেভেলপমেন্ট তার উপরেই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কোশ্চেন আছে, স্টিল তোমার এগুলো কিন্তু খুব কাজে লাগবে। ওকে, নাও আমরা নেক্সট 3টে টপিক ডিসকাস করব। ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপ হওয়ার জন্য ভারতের যে যোগ্যতা বা দাবিদারি। ওকে, সো হোয়াট ইজ ইউএনএসসি, হোয়াট ইজ ইটস পার্মানেন্ট মেম্বারশিপ, হোয়াট ইজ দ্য মেরিট অ্যান্ড হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ পার্মানেন্ট মেম্বারশিপ, সেখানে ভারতের যোগ্যতা কত দূর, কেন এটা এক্সটেনশন করার দরকার পড়ছে, সেই দিনে যেদিন ইউএনএসসি 5টা মেম্বারশিপ হয়েছিল সেদিন ইউএন এর মেম্বার কত ছিল, আজকের ইউএন এর মেম্বার কত, কেন ভারতের মতন একটা কান্ট্রিকে ইউএনএসসির মেম্বারশিপ হওয়া দরকার, কোন কোন রাষ্ট্র চাইছে ইউএনএসসি নিতে ভারতের মেম্বারশিপটা হোক, কে কে চাইছে না, সে কেন চাইছে না, ইত্যাদিগুলো কিন্তু ইউএনএসসি মেম্বারশিপের মধ্যে খুব রিলেভেন্ট পয়েন্ট যা তোমাকে অ্যাড করতে হবে। ক্লিয়ার? নাও 9 নাম্বার ইন্ডিয়ান সায়েন্টিফিক ডেভেলপমেন্ট। ওকে, এটার অনেকগুলো পয়েন্ট যুক্ত হয়ে রয়েছে, যেমন মঙ্গল মিশন, মঙ্গল, ওকে, মুন মিশন, সান মিশন, তাতে ভারতের সাকসেস, ভারতের অ্যাটেম্পট, জিডিপিতে এগুলোর উপরে বরাদ্দ, সবগুলোকে তোমার মেনশন করতে হবে। হ্যাঁ, একেবারে স্টেপ বাই স্টেপ। সো টোটাল ইন্ডিয়ার সায়েন্টিফিক ডেভেলপমেন্টের প্রোগ্রেস এবং তাতে ওয়ার্ল্ডের
ইনভলভমেন্ট, ভারত নিজের কাজ কোথাও যৌথভাবে করছে, কোথাও ভারতের মাধ্যমে অন্য কোনো দেশ সাহায্য নিচ্ছে বা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে বা রিসার্চ সেন্টার তৈরি করছে, সবগুলো কিন্তু লাগবে এখানটায়। এবং তার সাথে একটা দুটো বড় বিজ্ঞানী, যেমন মুনম্যান, ওকে, বা এই বিষয়ের কে একেবারে প্রধান রিসার্চার, এটসেট্রা জিনিসগুলো তোমাকে অ্যাড করতে হবে। অ্যান্ড 10 নম্বর কোশ্চেন কি, 10 নম্বর কোশ্চেন হচ্ছে বা 10 নম্বর টপিক যার উপর তোমাকে লিখতে দিতে পারে ইসরায়েল প্যালেস্তাইন বা ইউক্রেন রাশিয়া রিলেশন। এখন ইসরায়েল প্যালেস্তাইন ইউক্রেন রাশিয়া রিলেশন বলতে তুমি কি লিখবে, কতটা লিখবে? বহু বড় ইতিহাস, বহু বড় সংঘর্ষ। তোমাকে ফোকাস করতে হবে দুটো বিষয়ের উপরে, এরকম জাতীয় বাইল্যাটারাল বা ট্রাইল্যাটারাল বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের উপর কোশ্চেন দেয়। দুটো বিষয় কি, একটা হচ্ছে যে ইসরায়েল প্যালেস্তাইন বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে বা যদি যুদ্ধটা হচ্ছে বা চলছে তাতে ভারতের উপর তার কি প্রভাব পড়বে, অর্থাৎ এই যুদ্ধটা ঘটলে কন্টিনিউয়াস ভারতের উপরে কি প্রভাব রয়েছে, ভারতের তাতে লাভ হবে না ক্ষতি হবে, ভারতের তেলের দাম বাড়তে পারে না ভারতের জলের সংকট হতে পারে, ক্লিয়ার, বা রেমিটেন্স কমে যেতে পারে। বুঝতে পারছো? এই বিষয়গুলো ভাবতে হবে তোমাকে, ভেবে ভেবে উত্তর খুঁজতে হবে, তারপর পয়েন্ট তৈরি করতে হবে। 2 নম্বর পয়েন্ট কি যেটার উপরে তোমাকে ফোকাস করতে হবে উত্তর লেখার সময়, সেটা হচ্ছে ইন্ডিয়া কিভাবে এদের দ্বৈরথ বা এদের বিরোধিতা বা এদের সংঘর্ষকে একটা মিডিয়েটর হিসেবে ম্যানেজ করতে পারে, বা অর্থাৎ ইন্ডিয়ার রোল ওয়ার্ল্ড বা গ্লোবাল পিস মেনটেনেন্সের ক্ষেত্রে ইন্ডিয়ার ক্রিটিক্যাল রোল। ঠিক আছে, মানে এরকম অনেক অনেক স্টেটমেন্ট দেখা যায়, অনেক দেশ সে বলছে যে আমি, ধরা যাক কোনো একটা কান্ট্রি সে বলছে আমি পাকিস্তানে বা রাশিয়ায় বা ইউক্রেনে বা আমেরিকাতে বা ইউকেতে গিয়ে এই মিটিংটা করবো না, আমার এই মিটিংটা ইন্ডিয়াতে করা হোক, আমি সেখানটা অনেক সেফ বোধ করছি, আমি সেখানে একটা নিরপেক্ষ মিটিং হবে এটা এক্সপেক্ট করছি। সো ইন্ডিয়ার রোল কি পিস মেকিং এর ক্ষেত্রে, ইন্ডিয়ার রোল ওয়ার্ল্ড যে অর্ডার সেটা মেনটেনেন্সের ক্ষেত্রে এটা ক্রিটিক্যাল। তো তোমাকে এই দুটো পয়েন্টের উপরে ফোকাস করে উত্তরটা লিখতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। তোমাদেরকে আমি 10টা পয়েন্ট দিলাম, ইউ মাস্ট প্র্যাকটিস অন দিস টপিকস, ওকে, অ্যান্ড বি ইউ প্রিপেয়ার ফর ইউপিএসসি। বাঙালি ছেলে তোমরা বেশি করে ইউপিএসসি দাও, ইউপিএসসি পরীক্ষা দাও, তাতে হাতি ঘোড়া কিচ্ছু নেই, 2-3 বছরের সিরিয়াস প্রিপারেশন লাইক WBCS ইউপিএসসি ইউ মে ক্র্যাক, ক্লিয়ার। একবার ইউপিএসসি চাকরি পেয়ে গেলে না, জীবনটা যেমন মসৃণ হবে তেমনি সত্যি সম্মানের সাথে ডিগনিটি নিয়ে চাকরি করতে পারবে। ভারতবর্ষ তোমার প্রতি যত্নশীল হবে, তোমার পরিবারের প্রতি যত্নশীল হবে, তুমি ওরকম একটা সার্ভিস পেলে। ওকে, বেস্ট অফ লাক।